প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই আশা করি অবগত আছো। 24শে সেপ্টেম্বর ইতিহাসের পরীক্ষা রয়েছে তোমাদের। এবার একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষায় কোনোরূপ ব্রড কোশ্চেন নেই, যা রয়েছে সবই 1 নম্বরের এমসিকিউ টাইপের। তেমনই একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে উত্তরসহ আলোচনা করছি। 1 নম্বরে রয়েছে 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন পল তুর্নাল, এমসি বার্কিট, রবার্ট ব্রুস ফুট, লর্ড অ্যাক্টন। এটার উত্তর হয়ে যাবে পল তুর্নাল। 2 নম্বরে রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি কাহিনী জানা যায় জুনাগড় প্রশস্তি থেকে, নাসিক প্রশস্তি থেকে, গোয়ালিয়র প্রশস্তি থেকে, দেওপাড়া প্রশস্তি থেকে। এটার উত্তর হয়ে যাবে নাসিক প্রশস্তি থেকে। গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি কাহিনী জানা যায় নাসিক প্রশস্তি থেকে। 3 নম্বর প্রশ্ন, ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, পারসিকদের প্রধান ধর্মগ্রন্থ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। এটার উত্তর তোমরা প্রত্যেকেই জানো আশা করি। এটা হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। 4 নম্বরে রয়েছে ইতিহাসে রৈখিক কালচেতনা কি? অপশান রয়েছে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। 3 নম্বর অপশান হচ্ছে অতীত থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, আর 4 নম্বর অপশান হচ্ছে অতীত থেকে বর্তমানে বিচ্ছিন্নভাবে এগিয়ে যাওয়া। এটার উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, অর্থাৎ অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। 5 নম্বর প্রশ্নে রয়েছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। অপশান রয়েছে এফি পারজিটার, ইএইচ কার, মার্ক ব্লক, জেমস মিল। এটার উত্তর হবে জেমস মিল। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি তাহলে রচনা করেন কে? জেমস মিল। 6 নম্বরে দেখো স্তম্ভ রয়েছে, ক স্তম্ভ, খ স্তম্ভ এবং বিকল্প সমূহ। স্তম্ভগুলো একটু দেখে নাও। বৈদিক যুগের স্বর্ণমুদ্রা, খ স্তম্ভে আছে প্রতিন সাতবাহনদের স্বর্ণমুদ্রা, এদিকে আছে ক্যাসু। 3 নম্বরে আছে পালদের মুদ্রা, এদিকে আছে শতমান ও নিস। 4 নম্বরে আছে চোলদের মুদ্রা, দিয়ে আছে নারায়ণী। তাহলে এটা স্তম্ভ মিলিয়ে বিকল্প যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, ক খ গ ঘ, কোনটা সঠিক হবে সেটাকে নির্ণয় করতে হবে। এটা 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের দেখে নাও, এর উত্তরটা হবে গ, অর্থাৎ বৈদিক যুগের স্বর্ণমুদ্রা হবে শতমান ও নিস্ক, সাতবাহনদের স্বর্ণমুদ্রা হবে প্রতিন, পালদের মুদ্রা হবে নারায়ণী, আর চোলদের মুদ্রা হবে ক্যাসু। 7 নম্বরে আছে আমির খসরু রচিত বা রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি হলো, অপশানগুলো আছে এখানে আছে কিরানুস সাদাইন, মিফতাহ উল ফুতুহ, তারিখি আলাই, তুগলকনামা। এখানেও বিকল্প সমূহ রয়েছে, কোনটা সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে। একটু ভালো করে দেখে নাও। 7 নম্বরের প্রশ্ন, এখানে 7 নম্বরের প্রশ্নের উত্তর সবগুলোই সঠিক হবে, অর্থাৎ আমির খসরু যে 4টে যে গ্রন্থ এখানে রয়েছে এই সবকটাই তিনি রচনা করেছিলেন। আচ্ছা, 8 নম্বরে আছে নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বিবৃতিগুলো একটু দেখে নাও। অষ্টাদশ শতকের পর ইন্দো পারসিক ইতিহাস চর্চার অবক্ষয় শুরু হয়। বিবৃতি 2-এ রয়েছে ইন্দো পারসিক ঐতিহাসিকগণ বিশেষ ধর্মের অনুরাগী হওয়ায় তাদের লেখনীতে ধর্মীয় সংকীর্ণতা আশ্রয় নিয়েছে। বিকল্পগুলো দেখে নাও একটু। বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর বিরোধী, বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। গয়ের অপশান হচ্ছে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। ঘ রয়েছে বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের থেকে আলাদা। এখান থেকে আমাদেরকে সঠিকটি বার করতে হবে। 8 নম্বরের প্রশ্ন, এর উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা। বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। বুঝতে পারছো তাহলে? বিবৃতি 2 বিবৃতি 1-এর কারণ। তারপরে 9-এর প্রশ্ন একটু দেখে নাও। প্রত্নতাত্ত্বিক পুরাবস্তুর সন্ধান ও কাল নির্ণয়ের সঠিক পর্যায়গুলি হল প্রত্নতাত্ত্বিক পুরাবস্তুর সন্ধান ও কাল নির্ণয়,
অনুসন্ধান, উৎখনন, প্রত্নবস্তুর তালিকা নির্মাণ, কাল নির্ণয়। ক্ষয়ে আছে প্রত্নতাত্ত্বিক পুরাবস্তুর সন্ধান ও কাল নির্ণয়, উৎখনন, কাল নির্ণয়, অনুসন্ধান, প্রত্নবস্তুর তালিকা নির্মাণ। তারপর গয়ের অপশানটা প্রত্নতাত্ত্বিক পুরাবস্তুর সন্ধান ও কাল নির্ণয়, উৎখনন, অনুসন্ধান, কাল নির্ণয়, প্রত্নবস্তুর তালিকা নির্মাণ। ঘয়ের অপশানে রয়েছে কাল নির্ণয়, অনুসন্ধান, উৎখনন, প্রত্নবস্তুর তালিকা নির্মাণ। মানে যে ক্রমগুলো রয়েছে তার মধ্যে কোনটি সঠিক হবে সেটি নির্ণয় করতে হবে। আলোচনা করছি 9 নম্বর প্রশ্ন। এটার উত্তর হবে কয়েকটা, অর্থাৎ অনুসন্ধান, উৎখনন, প্রত্নবস্তুর তালিকা নির্মাণ, তারপরে কাল নির্ণয়। 10 নম্বর প্রশ্ন। 19 শতকে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। এই উদ্দেশ্যে ইউরোপীয় রাষ্ট্রগুলি সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে ইতিহাস চর্চা শুরু করে। জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, ভিনসেন্ট স্মিথ এই জাতীয় ইতিহাস চর্চায় ব্রতী হন। কোন ধরনের ইতিহাস চর্চার কথা বলা হয়েছে? বিকল্পসমূহ রয়েছে, সেগুলো একটু দেখে নাও তোমরা। কয়ে রয়েছে মার্ক্সবাদী ইতিহাস চর্চা, ক্ষয়ে রয়েছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, গয়ে রয়েছে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, আর ঘ সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। যে সমস্ত ঐতিহাসিকের নাম রয়েছে অর্থাৎ জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, ভিনসেন্ট স্মিথ, এনারা প্রত্যেকেই সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা করেছিলেন। তারপরে 11 নম্বর প্রশ্ন। কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেন? জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, রোমুলাস, নিরো। এটার উত্তর হবে রোমুলাস। কিংবদন্তি অনুসারে রোমুলাস প্রথম রোম শাসন করে। 12 নম্বরে রয়েছে প্রাচীন রোমে নতুন প্রশাসন কাকে রাষ্ট্রের শত্রু বলেছিলেন? জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, নুমা পম্পিলাস, নিরো। এটার উত্তর হয়ে যাবে কয়েকটা, অর্থাৎ জুলিয়াস সিজার। প্রাচীন রোমে নতুন প্রশাসন জুলিয়াস সিজারকে রাষ্ট্রের শত্রু বলেছিলেন। প্রাচীন রোমের আইনসভা বলা হয় কনসাল, সিনেট, পার্লামেন্ট, লেজিসলেচার। এটার উত্তর হয়ে যাবে কয়েকটা, অর্থাৎ সিনেট। প্রাচীন রোমের আইনসভাকে বলা হয় সিনেট। 14 নম্বর প্রশ্ন। কোন রোমান সম্রাটের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তৃতীয় সংকটের সূত্রপাত হয়েছিল? অগাস্টাস সিজার, জুলিয়াস সিজার, আলেকজান্ডার সেভেরাস, নিরো। এটার উত্তর হবে গয়েরটা, অর্থাৎ আলেকজান্ডার সেভেরাস। তারপরে স্পেকটাবিল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটার উত্তর হবে ক্ষয়টা, অর্থাৎ দ্বিতীয়। 16 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কাদের আক্রমণে অস্ট্রোগথরা প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল? অপশান রয়েছে হুনদের, জার্মানদের, গ্রিকদের, মুঘলদের। এটার উত্তর হবে হুনদের। 17 নম্বর প্রশ্ন। এথেন্স ও স্পার্টার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 421 খ্রিস্টপূর্বাব্দে, 322 খ্রিস্টপূর্বাব্দে, 221 খ্রিস্টপূর্বাব্দে, 340 খ্রিস্টপূর্বাব্দে। এটার উত্তর হবে কয়েকটা, অর্থাৎ 421 খ্রিস্টপূর্বাব্দে। 18 নম্বর প্রশ্ন। অন দ্য লজ গ্রন্থটি কার লেখা? পলিবিয়াস, প্লিনি, লিভি, সিসেরো। এটার উত্তর হবে ঘয়েরটা, সিসেরো। অন দ্য লজ গ্রন্থটি সিসেরোর লেখা। মিনার্ভা ছিলেন শিক্ষা ও জ্ঞানের দেবী, উষার দেবী, সূর্য দেবতা, জলের দেবী। এটার উত্তর হবে কয়েকটা, অর্থাৎ শিক্ষা ও জ্ঞানের দেবী। মিনার্ভা ছিলেন শিক্ষা ও জ্ঞানের দেবী। তারপরে 20 দাগে রয়েছে স্তম্ভ মেলানো। 1 নম্বরে রয়েছে ইউনাস, খস্তম্ভে রয়েছে দ্বিতীয় দাস বিদ্রোহ। 2 নম্বরে আছে স্পার্টাকাস, এদিকে আছে প্রথম দাস বিদ্রোহ। 3 নম্বরে আছে ভার্নি, জন্মসূত্রে কৃতদাস। 4 নম্বরে আছে ট্রাইফন, তৃতীয় দাস বিদ্রোহ। যে বিকল্পগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে গয়েরটা, অর্থাৎ 1-এর বি, ইউনাস হচ্ছে প্রথম দাস বিদ্রোহ। 2-এর ডি, অর্থাৎ স্পার্টাকাস, তৃতীয় দাস বিদ্রোহ। 3-এর দাগের সি, অর্থাৎ ভার্নি, জন্মসূত্রে কৃতদাস। আর 4-এর দাগের এ, ট্রাইফন, দ্বিতীয় দাস বিদ্রোহ।
তারপরে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে রয়েছে নিম্নে প্রদত্ত প্রাচীন রাজাদের নামগুলি তাদের রাজত্বকালের প্রেক্ষিতে সাজাও। দ্বিতীয় আসুর নাসির পাল, দ্বিতীয় ফিলিপ, ডোমিসিয়ান, মার্কাস অরেলিয়াস। ক্ষয়ে আছে মার্কাস অরেলিয়াস, দ্বিতীয় আসুর নাসির পাল, দ্বিতীয় ফিলিপ, ডোমিসিয়ান। দ্বিতীয় আসুর নাসির পাল, ডোমিসিয়ান, দ্বিতীয় ফিলিপ, মার্কাস অরেলিয়াস। আর ঘয়ে অপশান রয়েছে, ঘয়ের অপশানে রয়েছে মার্কাস অরেলিয়াস, দ্বিতীয় আসুর নাসির পাল, ডোমিসিয়ান, দ্বিতীয় ফিলিপ। এটার উত্তর হয়ে যাবে কয়েকটা, মানে প্রাচীন রাজাদের নামগুলি তাদের রাজত্বকালের প্রেক্ষিতে যদি সঠিক হয় তাহলে হবে কয়েকটা, অর্থাৎ দ্বিতীয় আসুর নাসির পাল, দ্বিতীয় ফিলিপ, ডোমিসিয়ান আর মার্কাস অরেলিয়াস। টিউটনরা যে সকল গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল 22 নম্বর প্রশ্নে, এখানে আছে গথ, ভ্যান্ডাল, স্যাক্সন, লোমবার্ড। বিকল্প আছে, একটু দেখে নাও তোমরা প্রত্যেকে। টিউটনরা যে সকল গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, বিকল্পসমূহ যা রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে সবকটি ঠিক, মানে গথ, ভ্যান্ডাল, স্যাক্সন, লোমবার্ড সবকটের গোষ্ঠী ছিল টিউটনরা। 23 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি 1, লেক্স ভ্যালেরিয়া ডি প্রভোকেশন আইন জারি করে সাধারণ মানুষকে কিছু অধিকার দেওয়া হয়। বিবৃতি 2, লেক্স ভ্যালেরিয়া ডি প্রভোকেশন আইন দ্বারা ফৌজদারি বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে যে কোনো নাগরিক সাধারণ সভায় আপিল করার সুযোগ পায়। বিবৃতি যে দুটো রয়েছে বিকল্প এখানে দেওয়া আছে ক, খ, গ, ঘ। সঠিক উত্তরটি হবে ক্ষয়েরটা, অর্থাৎ বিবৃতি 1 হলো বিবৃতি 2 এর কারণ। ভালো করে একটু দেখে নাও, বিবৃতি 1 হলো বিবৃতি 2 এর কারণ। তারপরে 24 নম্বর প্রশ্ন, সঠিক ভেন চিত্রটি নির্ণয় করো। টিউটন, গথ, অস্ট্রোগথ, ভিসিগথ। যে ভেন চিত্রটি রয়েছে সঠিক হবে ঘয়েরটা। তারপরে 25 নম্বর প্রশ্ন, রোমে প্যাট্রিসিয়ানদের অধীনে বৃহদাকার কৃষিক্ষেত্র গড়ে উঠেছিল। এই সকল কৃষিক্ষেত্রে বহু সংখ্যক কৃতদাস নিয়োগ করা হতো। এই সকল দাসদের বাস করতে হতো নির্দিষ্ট ভিলাতে। এই বৃহদাকার কৃষিক্ষেত্রগুলি পরিচিত ছিল। বিকল্পসমূহ রয়েছে ল্যাটি ফান্ডিয়াম নামে, অগার পাবলিকাস নামে, অ্যাগোরা নামে, নেক্সাস নামে। সঠিক উত্তরটি হবে কয়ের অপশানটি, অর্থাৎ ল্যাটি ফান্ডিয়াম নামে। 26 নম্বর প্রশ্ন, ডোরি পরবর্তীকালে গ্রিসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র জন। এটার উত্তর হবে ক্ষয়েরটা, অর্থাৎ নগর রাষ্ট্র। 27 দাগের প্রশ্ন, জনপদে গ্রামের শাসন কার্য যিনি পরিচালনা করতেন তাকে বলা হতো। অপশান আছে গ্রামপতি, গ্রামনি, রাজা, প্রভু। সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষয়েরটি, অর্থাৎ গ্রামনি। জনপদে গ্রামের শাসন কার্য যিনি পরিচালনা করতেন তাকে বলা হতো গ্রামনি। 28 প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে 4টি সব থেকে শক্তিশালী মহাজনপদ কী কী ছিল? অপশানগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও। এটার উত্তর হবে ঘয়েরটা, অর্থাৎ মগধ, কোশল, অবন্তী ও বৎস। এই 4টি মহাজনপদ 16টি মহাজনপদের মধ্যে সবথেকে শক্তিশালী মহাজনপদ ছিল। ভারত ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তি হিসাবে পরিগণিত হয়। কাশী কোশলের গণরাজ্যগুলির মধ্যে স্বাক্ষরিত চুক্তি, অশোক ও গ্রিক শাসকদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি, চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি, সিংহল রাজের মধ্যে সমুদ্রগুপ্তের স্বাক্ষরিত চুক্তি। সঠিক উত্তরটি হবে গয়েরটা, চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি। 30 নম্বর প্রশ্ন, ক্যারানাস কোন রাজবংশের শাসক ছিলেন? অ্যান্টিগোনিড, অ্যান্টিপট্রিড, আর্গিড আর আরপিয়াট। ক্যারানাস কোন রাজবংশের শাসক ছিলেন? সঠিক উত্তরটি হবে গয়েরটি, অর্থাৎ আর্গিড। ক্যারানাস আর্গিড রাজবংশের শাসক ছিলেন। 31 নম্বর প্রশ্ন, চোল শাসন ব্যবস্থায় ব্রাহ্মণদের দান করা গ্রাম বা গ্রামের ব্রাহ্মণদের নিয়ে গড়ে উঠত সভা, পুর, নগরম, নাড়ু। এটার উত্তর হবে ক, অর্থাৎ সভা। চোল শাসন ব্যবস্থায় ব্রাহ্মণদের দান করা গ্রাম বা গ্রামের
ব্রাহ্মণদের নিয়ে গড়ে উঠত সভা। কোন গুপ্ত সম্রাট দক্ষিণ ভারতের মোট 12 জন রাজাকে পরাজিত করেছিলেন? অপশান আছে সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। 32 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের মোট 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। তারপরে 33 নম্বর প্রশ্ন, অটোমান সাম্রাজ্যে মুসলিম অধ্যুষিত প্রদেশগুলিতে কারা শাসন করতেন? পাশা উপাধিধারী শাসকেরা, কাফি উপাধিধারী শাসকেরা, মুক্তি উপাধিধারী শাসকেরা, ওয়াজির উপাধিধারী শাসকেরা। এটা সঠিক উত্তর হবে কয়েকটা, পাশা উপাধিধারী শাসকরা। তারপরে সম্রাট দ্বীন ইলাহি মানে কোন সম্রাট দ্বীন ইলাহি প্রবর্তন করেন? শেরশাহ, বাবর, আকবর, ঔরঙ্গজেব। এটার উত্তর হবে আকবর। তারপরে আবার স্তম্ভ রয়েছে, ভালো করে দেখে নাও। জুরি আদালত, খস্তম্ভের দিকে অ্যাপেলা আছে। আচ্ছা, তারপরে এথেন্সের সমিতি, অ্যারিওপাগাসের কাউন্সিল, স্পার্টার সমিতি, অ্যাগলেসিয়া, এথেন্সের পরিষদ, হেলাইয়া। আর এখানে বিকল্প রয়েছে, স্তম্ভ মিলিয়ে দেখে নিতে হবে যে কোন বিকল্পটি সঠিক হবে। এখানে ক বিকল্পটি সঠিক হবে, অর্থাৎ জুরি আদালত, হেলাইয়া, এথেন্সের সমিতি, অ্যাগলেসিয়া, স্পার্টার সমিতি, অ্যাপেলা, এথেন্সের পরিষদ, অ্যারিওপাগাসের কাউন্সিল। তারপরে 36 নম্বর প্রশ্ন, ঘন অনুসারে সাজাও। আর্যরা ভারতে প্রবেশ করে সপ্তসিন্ধু অঞ্চলে বসতি গড়ে তোলে, ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন। জনপদ থেকে মহাজনপদের উত্থান ঘটে। সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস মগধের রাজসভার ডাইমাকাস নামক এক দূত প্রেরণ করেন। বিকল্পসমূহ রয়েছে, দেখে নাও। 4-3-2-1, 2-1-4-3, 3-2-1-4, 1-3-2-4। মানে কোনটা আগে ঘটেছিল সেইভাবে পরপর সাজাতে হবে। এখানে সঠিক উত্তরটি হবে ঘয়েরটি, অর্থাৎ আগে হচ্ছে মানে একেরটা হচ্ছে আগে হচ্ছে, তারপরে 3-3, তারপরে 2, তারপর 4, অর্থাৎ 1-3-2-4 এটাই সঠিক ঘটনাক্রম। তারপর 37-এ দেখো, রোমান স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য হলো প্যান্থিয়ান, সেলেমীয় মসজিদ, কলোসিয়াম, নীল মসজিদ। বিকল্পসমূহ যেগুলো রয়েছে একটু ভালো করে দেখে নাও তোমরা। রোমান স্থাপত্য, ক্ষয়েরটা হচ্ছে সঠিক, মানে ক্ষয়ে যা রয়েছে অর্থাৎ 1-3, প্যান্থিয়ান, কলোসিয়াম হচ্ছে রোমান স্থাপত্যের মধ্যে পড়ছে। সেলিমীয় মসজিদ, নীল মসজিদ এগুলো রোমান স্থাপত্যের মধ্যে পড়ছে না, অর্থাৎ ক্ষয়ের অপশানটি হচ্ছে সঠিক। তারপরে মানচিত্র দেখে প্রাচীন বন্দরগুলি সঠিকভাবে বেছে নাও। একটু ভালো করে দেখে নাও মানচিত্রটা। আচ্ছা, এরপর অপশানগুলো দেখো। কয়ে আছে তাম্রলিপ্ত, লোথাল, মুজিরিস, মহাবলীপুরম। ক্ষয়ে আছে যে অপশানগুলো একটু দেখে নাও। গয়ে আছে, ঘয়ে আছে। তারপর সঠিক উত্তরটা আমি বলছি। 38 নম্বর প্রশ্নের আলোচনা চলছে, আর 2টি প্রশ্ন রয়েছে। ক্ষয়েরটি হচ্ছে সঠিক, তাম্রলিপ্ত, লোথাল, সোপারা, মহাবলীপুরম। আচ্ছা, ম্যাপে এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো কি হবে। আচ্ছা, এটা হচ্ছে তাম্রলিপ্ত, তারপর হচ্ছে দেখো লোথাল, এটা হচ্ছে সোপারা, আর এটা হচ্ছে মহাবলীপুরম। 39 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি 1, নীলকণ্ঠ শাস্ত্রীর মতে চোলদের অধীনে উদান কুট্টম নামক মন্ত্রীদের অস্তিত্ব ছিল। বিবৃতি 2, রমিলা থাপার মনে করেন যে চোলদের কোনো স্থায়ী মন্ত্রিসভা ছিল না। বিকল্পসমূহ একটু দেখে নাও তোমরা। বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর বিরোধী, বিবৃতি 1 হলো বিবৃতি 2-এর কারণ, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল, বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের থেকে আলাদা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কয়ের অপশানটি, অর্থাৎ বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর বিরোধী। তারপরে ভারতে আফগান শাসনের সূত্রপাত করেন এই শাসক।
ইনি রূপী নামক রৌপ্য মুদ্রা ও দাম নামক তাম্রমুদ্রার প্রবর্তন করেন এবং সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলন করেন। এই শাসক হলেন আকবর, বাবর, আলাউদ্দিন খলজি, শেরশাহ। সঠিক উত্তরটি হয়ে যাবে শেরশাহ। ভারতে আফগান শাসনের সূত্রপাত করেন শেরশাহ। ইনি রূপী নামক রৌপ্য মুদ্রা ও দাম নামক তাম্রমুদ্রার প্রবর্তন করেছিলেন এবং সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলন করেন। তাহলে উত্তর আমরা কি পেলাম? শেরশাহ।